প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে আঁকাবাঁকা দাঁতের সমস্যা এবং তার প্রতিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার গাজী শামীম হাসান 1966 সালের ডিসেম্বর মাসে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আঁকাবাঁকা দাঁত, এটি আসলে অনেকেরই এখন সচেতনতার কারণে বা জ্ঞান বৃদ্ধির কারণে কিন্তু অনেক বেশি সমস্যা পড়ছেন এবং তার সমাধানও খুব সহজেই আপনারা করছেন যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। শুরুতেই একটু জানতে চাইব, আঁকাবাঁকা দাঁত হওয়ার পিছনের কারণগুলো কি সাধারণত? দুটো জিনিস এখানে আমাকে বলতে হবে। একটা হচ্ছে আঁকাবাঁকা বা উঁচু দাঁত অথবা ফাঁকা দাঁত অথবা চোয়াল লম্বা, এগুলো একটা ফ্যামিলিগত দিকের একটা ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, এটা অনেক সময় আমরা অনেক পেশেন্টই মনে করে যে ডাক্তার সাহেব আমি তো আপনার কাছে আসছি ছোটোবেলা থেকে, তাহলে আমার দাঁত কেন আঁকাবাঁকা হলো? সুতরাং এর উত্তরটা হচ্ছে যে এটা যদি জেনেটিক্যাল হয় বা ফ্যামিলিগত হয় তাহলে কিন্তু আসলে কিছু করার থাকে না ডাক্তার, এটা হচ্ছে একটা কজ। দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে লোকাল কজ বলি আমরা, যে অনেক সময় দেখা যাচ্ছে ছোট বাচ্চা কান্নাকাটি করে, তার দাঁতটা যে সময় নড়া শুরু করছে সেই সময় না ফেলে দিয়ে উনি ভয়ে রেখে দিছে। তখন কি হচ্ছে, পরবর্তীতে পিছনের কোনো দাঁত ওই জায়গাটা না এসে অন্য জায়গা থেকে বের হচ্ছে। তো অ্যালাইনমেন্টের ভিতরে যদি একটা দাঁত কোনো কারণে ডিসপ্লেস হয়ে যায় তাহলে অন্য দাঁতগুলো আঁকাবাঁকা হওয়ার শুরু করে। তার মানে সময় মতো যদি কোনো দাঁত ফেলে দেওয়া না হয় দুধে, অথবা আগেও ফেলা যাবে না পরেও ফেলা যাবে না। এখানে একটা কথা বলে রাখা উচিত, আমাদের দেশে যারা সাধারণত দুধের দাঁত গর্ত হয়ে যায়, মা বাপে বলেন ঠিক আছে এটা দাঁতটা তো নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দাও। কিন্তু এই কাজটা কোনো অবস্থা, দুধের দাঁত আবার উঠবে, কিন্তু এই অবস্থা কোনো অবস্থাতে করা যাবে না। কারণ ওই দাঁতের নিচেই আছে আমাদের পার্মানেন্ট দাঁত। পার্মানেন্ট দাঁতটা ওই দাঁতের যে শিকড় থাকে, শিকড় দিয়ে জানে ওর কোথায় উঠতে হবে। যখন সে শিকড় হারায় যায় তখন সে দিক হারায় যায়, যখন বেদিক হয়ে দাঁত বেদিকভাবে ওঠে। চমৎকার। একটা যদি বেদিক হয়ে ওঠে তার মানে অনেকের মনে করে যে শিকড় রাখার দরকার কি, শুধুমাত্র শিকড়টুকু আছে, কিন্তু না। যদি উপরের দাঁতের ক্রাউনটা নষ্ট হয়ে যায়, শিকড়টুকু হলে আপনি রেখে দেন ওই দাঁতটা ওঠার জন্য, এটা গাইড হিসেবে কাজ করবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে দুই দাঁতের মাঝখানে যদি কোনো কারণে পোকা লাগে, যেটা বলি আমাদের ভাষায় ক্যারি, তাহলে কি হবে, পাশে যে দুটো দাঁতের জায়গা আস্তে করে ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে এই যে জায়গাটা কমে যাচ্ছে, যার জন্য পিছনের দাঁত যখন উঠবে পার্মানেন্ট, তখন ও জায়গা কমে যেয়ে এলোমেলো হতে পারে। তার মানে একটা হচ্ছে মানে ফ্যামিলিগত দিক, আর একটা হচ্ছে যে দাঁত উঠা বা ক্যারিজ যেন না হয়। তার মানে এটির প্রতিকার যদি ফ্যামিলিগত হয় সেটা আমাদের হাতে নাই, কিন্তু যদি আগে পড়া বা কিছু হয় অবশ্যই ডাক্তারদের হাতে, তখন ডাক্তারদের হতে হতো। এটা হচ্ছে যে আমাদের কজটাকে আমরা বলতে পারি। আচ্ছা, তো অনেকগুলো কজের কথা জানলাম, কারণের কথা জানলাম। আপনি যেটি প্রথমেই বলেন যে ফ্যামিলির কারণে বা তার পরিবার থেকে এসেছে, সেটি আসলে কিভাবে প্রভাব ফেলে একজন রোগীর উপর? এটা বিশেষ করে আপনি দেখবেন, আমরা যখন আঁকাবাঁকা রোগী আসে, বিশেষ করে যদি চোয়াল লম্বা হয় বা উঁচু হয়, তখন প্রথমেই পেশেন্টটাকে আমরা জিজ্ঞেস করি যে আপনার কি বাবা মা বা নানা নানি বা দাদা দাদি কারো কি এরকম ছিল? আচ্ছা, মানে চোয়াল লম্বা বা খাটো হওয়ার সাথে আঁকাবাঁকা দাঁতের একটা সম্পর্ক আছে ডেফিনেটলি, বা দুই দাঁতের মাঝখানে ফাঁকা। আচ্ছা, শুধুমাত্র ক্রাউডিং যেটা বলি আঁকাবাঁকা, সেখানে হয়তো বা লোকাল কজ হতে পারে, কিন্তু চোয়াল লম্বা বা এটা সাধারণত ফ্যামিলিয়াল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা জিনিস হয়, অনেক সময় দেখবেন বাচ্চারা আঙ্গুল চষে, মানে মানুষ আঙ্গুল খায় না ছোটবেলায় দুধ খাওয়ার মতো, আঙ্গুল চষলে হয় কি উপরের চোয়ালটা লম্বা হয়ে যায় আর নিচের চোয়ালটা ছোট হয়ে যায়। এইটা আবার একটু ডিফারেন্স ওইটার সাথে, এটা কিন্তু হেরিডিটারি না। এইটা যদি আপনি ডাক্তার সাহেবকে দেখান, ডাক্তার সাহেব বুঝতে পারবে যে এটা কি জন্মগত নাকি শুধুমাত্র খাওয়ার কারণে, হ্যাবিটের কারণে
আচ্ছা। যদি হ্যাবিটের কারণে হয় তখন আমরা হ্যাবিটটাকে চেঞ্জ করে দিব, বলে এটা আবার কেমন করে, যেন আঙ্গুল খেতে না পারে তখন আঙ্গুলের ভিতরে আমরা ফিঙ্গার গার্ড দিতে পারি। মানে যেসব শিশুদের এই হ্যাবিটের প্রবলেম আছে তাদের তখন থেকে এটা প্রতিরোধ করা যাবে। সেক্ষেত্রে আপনি ছোট বয়সে আসবেন, ফিঙ্গার গার্ড দেওয়া যেতে পারে, আমরা ডাক্তারের কাছে আসলে উনি তৈরি করে দিবে। অথবা দেখা যাচ্ছে যে মুখের ভিতরে আমরা টাং গার্ড বলি, আচ্ছা, ওরাল স্ক্রিন ধরনের একজন অ্যাপ্লায়েন্স আছে, এইগুলো যদি লাগানো হয় তখন সে আঙ্গুলটা আর খেতে পারবে না। আচ্ছা, মেইনলি কথা হচ্ছে আঙ্গুলটা মুখে নিয়ে যদি সে মজা না পায় তাহলে তো আঙ্গুল খাবে না। হ্যাঁ, তাকে তার এই বদভ্যাসটাকে চেঞ্জ করে দেওয়া যায়। এইটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য কজ আমাদের করা উচিত, যাতে চোয়াল যেন ছোট বড় হওয়ার এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা। আচ্ছা, তারপরে আরো কিছু কথা বলেছিলেন লোকাল কজ, যেটি হচ্ছে বাবা মায়েরা যদি সঠিক সময়ে দাঁতটা না ফেলার জন্য হয়। তো সাধারণত যখন এরকম সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে কি বলেন আপনারা তাদেরকে, আপনাদের ম্যানেজমেন্ট? এখন এই লোকাল কজটা ওই যে আপনাকে একটা কথা বলা হলো যে সবসময় খেয়াল রাখতে হবে, যদি ক্যারিজ হয়েও যায় তখন অনেক সময় হয় কি আমরা স্পেস মেইনটেনার বলি, যে ক্রাউনটা পড়ে গেছে, রুটটা রয়ে গেছে, কিন্তু যখন পিছনের দাঁত তো সামনে আসবে, তো এই দাঁতটা যেন সামনে না আসতে পারে ওইখানে একটা আর্টিফিশিয়াল, আমাদের ভাষা বলে স্পেস মেইনটেনার, আর্টিফিশিয়াল একটা দাঁতের মতো বা একটা তার দিয়ে লাগায় রাখা হয় যাতে পিছনের দাঁত সামনে না আসতে পারে, তাহলে ভবিষ্যতে আঁকাবাঁকা হবে না। তো এইটা যদি সে ডাক্তারের কাছে আসে, ডাক্তার কিন্তু সুন্দর করে তাকে বুদ্ধিটা দিবে যে আপনি সামনে আসবেন না বা দাঁত যেন আসতে না পারে। আরেকটা জিনিস হচ্ছে যে ইভেন ধরেন একটা দাঁত যখন ক্যারিজ হয় বাচ্চাদের, তখন কিন্তু একদিকে হয় না, 3-4 দিকে, সব দিকে দেখবেন গর্ত গর্ত হয়ে গেছে। তো এই ছোট বাচ্চাদের হয় কি, আপনি দেখবেন বিদেশে কোনো বাচ্চা আসলে বা কিছু আপনার দেশে আসলে সব সিলভার দাঁত ক্রাউন করে দিচ্ছে। ছোট বাচ্চার, আমাদের দেশে একটা ধারণা হচ্ছে ছোট বাচ্চার ক্যাপ করবো কেন, এটা তো দরকার নেই, ব্যাপারটা তা না। এই সিলভার ক্রাউনটা রেডিমেডলি পাওয়া যায়, এটা দিয়ে যদি আমরা ক্যাপগুলো লাগাই দিই তাহলে যে আমাকে বলা হয় দাঁতের যে কন্ট্যুর, শেপ সাইজ, এইটা মেইনটেইন হওয়ার জন্য স্পেসটা ক্লোজ হতে পারে না। সুতরাং অনেকেই কিন্তু বাচ্চা যারা আছে তারা মনে করে যে না আমার বাচ্চা কেন ক্রাউন করবে, এটা তো কয়েকদিন পরেই পড়ে যাবে। কিন্তু এটা যে ভবিষ্যতের তার দাঁতটা যাতে সঠিকভাবে উঠে তার জন্য যে কত বড় একটা প্রিভেনশন হিসেবে কাজ করবে, এই জিনিসটা আমাদের জনগণকে জানানো উচিত ছিল বলে আমার মনে হয়। তারপরও আঁকাবাঁকা দাঁত নিয়ে আপনাদের কাছে তো আসছেই রোগীরা, তো তখন এবং এই অর্থোডন্টিক ট্রিটমেন্ট আমাদের দেশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কোনো অংশেই এর জনপ্রিয়তা কম না। আপনাদের মতো যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন সেই সেবাটা দিচ্ছেন সবাইকে। একটু জানতে চাইবো, যখন আসে বা যখন একজন বাবা মা মনে করেন তার সন্তানটির এই ট্রিটমেন্টটা করা দরকার, কখন থেকে শুরু করা উচিত? এইটা একটা সুন্দর কথা, যে আসলে টাইমিংটা না জানার জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। কারণ আমি এখনো, যেমন গতকালকেও আমি একটা পেশেন্ট দেখছি, সে বলছে স্যার আমি তো শুনছি এটা 18 বছর বয়সে শুরু করতে হয়। এটা একটা ভুল ধারণা। যে কোনো আঁকাবাঁকা দাঁতে 2 ধরনের স্টেপ হতে পারে, ফেজ 1 অথবা ফেজ 2। ফেজ 1টা সাধারণত 7, 8, 9 এই বছর বয়সে, স্পেশালি যদি উপরের চোয়াল লম্বা অথবা নিচের চোয়াল ছোট বা লম্বা হয়, এই যে চোয়াল আঁকাবাঁকা, উঁচু নিচু বা লম্বা ছোট, এগুলো আপনি অবশ্যই 7, 8, 9 এর মধ্যে শুরু করা উচিত। এটা ডাক্তার সাহেব সিদ্ধান্ত নেবে কোন সময় করবে। আচ্ছা, তার মানে 7 বছর থেকেই তার ডাক্তারের কাছে অন্তত চলে যেতে হবে। হয়তো ডাক্তার দেখে বলবে যে আপনি 1 বছর পরে আসেন, 2 বছর পরে আসেন, কিন্তু দেখাই নেওয়া উচিত একদম ভালো বিশেষজ্ঞ, বিশেষ করে অর্থোডন্টিস্ট যারা আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করে। একটা ব্যাপার, মেইনলি চিকিৎসা শুরু করা হয় আমাদের 11 অথবা 12। মানে 11 বা 12 আমি বুঝবো কি করে? বোঝার কারণটা হচ্ছে যে আপনি দুধের দাঁত সাধারণত কারোর জন্য 11 বছর বয়সে সব পড়ে পার্মানেন্ট হতে, অথবা কারো 12 বছর, ইভেন কারো 13 বছর লাগতে পারে। আপনার শুধু মনে রাখতে হবে যে সবগুলো দুধের দাঁত যেদিন পড়ে যাবে তার খুব 1 থেকে 2 মাসের মধ্যে অবশ্যই আপনি ডাক্তারের সাথে দেখা করবেন। আচ্ছা, মানে সবগুলো দুধের দাঁত যখন পড়া শেষ হয়ে যাবে তখন তার 2-4 মাসের মধ্যে যাবে। এখানে একটা কথা আছে, আচ্ছা, যদি কারো 18 বছর বয়সে দুধের দাঁত পড়ে, উনি কি 18 বছর পরে আসবে কিনা না, বাট খেয়াল রাখতে হবে 12 পার হয়ে যে গেছে অথচ দুধের দাঁত সব পড়ে যায় নাই, সেক্ষেত্রে আপনি অবশ্যই 12 বছর বয়সে 11 শেষ 12 শুরু, এই সময়টায় উনি একবার অর্থোডন্টিস্টের সাথে দেখা করবেন। উনি সিদ্ধান্ত দিয়ে দিবে যে কখন থেকে এই ট্রিটমেন্টটা শুরু করতে হবে। উনি যদি মনে করে 1 বছর পরে হবে, 1 বছর পরে বলবে। যদি মনে করে ইমিডিয়েট শুরু করা উচিত, উনি সেটা করতে পারবে। বাট কেন এই সময় শুরু করতে হবে? 18 বছরে করা যাবে না আমি সে কথা বলছি না, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরেও করা সম্ভব। কিন্তু আপনি জানেন একটা কাদামাটিকে যত করে পুতুল তৈরি করা যায়, একটা শক্ত মাটিকে পানি দিয়ে কাদা করে করলে সেই ফিনিশিংটা আসে না।
ঠিক একই রকম যত কম বয়সী, স্পেশালি 12-13 বছর বয়সে যদি আপনি এটা চিকিৎসা করতে পারেন, তার ফিনিশিংটা এবং তার রিটেনশনটা কি আপনি ট্রিটমেন্ট করে দিলেন যেন সে আবারও আগে জায়গায় ফিরে না যায়, এই রিটেনশন পিরিয়ডটা যত কম বয়সে করবেন তত ভালো থাকবে। যত বয়স অ্যাডাল্ট কেসে করবেন তত রিটেনশনটা আপনার জন্য সারা জীবন লাগতে পারে। স্পেশালি আপনি যদি 2 দাঁতের মাঝখানে ফাঁকা, আমাদের ভাষায় বলা ডায়াস্টোমা, এই ধরনের চিকিৎসা যদি করেন, এর জন্য কিন্তু রিটেনশন পুরা সারা জীবন লাগতে পারে, কারণ এটা আপনার অভ্যাস হয়ে গেছে, দাঁতটা অ্যাডাল্ট হয়ে গেছে। এটাও আমাদের রোগীদের মাথায় রাখা। সেটি আমি এখন আপনার কাছে হয়তো জিজ্ঞেস করতাম যে এই প্রশ্নটি, যে সাধারণত রোগীরা বলে থাকেন যে অর্থোডন্টিক ট্রিটমেন্টগুলোতে অনেক সময় নেয়, তো আসলে এত সময় নিচ্ছে এবং তখনই কিন্তু তাদের ওই আগ্রহটা তখন থাকে না, বা অর্ধেক চিকিৎসা করিয়ে ওনারা হয়তো আর যান না। এটার পিছনে দুটো কারণ। আপনি দেখেন, যখন একটা লোকের চোয়াল ধন উঁচু হয়ে গেছে, উঁচুটা আমরা নিচু করব, নিয়মটা হচ্ছে এই যে চোয়ালটা উঁচু হয়ে গেছে তার, এটা তো একদিনে হয়নি। আপনার বাচ্চা আছে দুটো, আমি জানি, বাচ্চাটা কত রাতে কত সেন্টিমিটার বড় হয়েছে আপনি কি বলতে পারবেন? ডেফিনেটলি না। আপনি হঠাৎ করে দেখেন হ্যাঁ অনেক বড় হয়ে গেছে, কিন্তু কখন কতটুকু হয়েছে বলা যায় না। যেমন সেরকম অর্থোডন্টিক দাঁতের যদি উঁচু হয় বা কিছু হয়, একে যখন আমরা আস্তে নিচু করব, ঠিক একইভাবে ওই গ্রোথের প্যাটার্নে আস্তে 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 করে নিচু করব। এটাকে যদি তাড়াহুড়া করে কেউ নিচু করতে যায়, কোনো ডাক্তার যদি মনে করে আমি খুব ভালো ডাক্তার, মাত্র 6 মাসের মধ্যে শেষ করে দিতে পারবো, তাহলে যে পক্ষান্তরে যে ক্ষতিটা হবে, দাঁতের যে গোড়ায় যে রুট থাকবে, এই রুটগুলো মারা যাবে। আচ্ছা, এই জন্য এটাকে নিয়ম হচ্ছে যে খুব স্লোলি, যে স্লোলি সে উঁচু হয়েছে ঠিক সেই স্লোলি ওকে নামাতে হবে এবং সেটি যাতে অবশ্যই মেনটেন করা যায়, রিটেনশনটা যাতে ভালো থাকে সেদিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। চমৎকার বললেন। আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদেরকে, এই কারণে যে এরকম একটা অর্থোডন্টিক আঁকাবাঁকা সাবজেক্ট এখন বাংলাদেশে এত পপুলার, এবং এই সম্পর্কে কিছু দর্শকদের বলতে পারার জন্য আপনাকেও ধন্যবাদ, সাথে সাথে আমাদের টিভি চ্যানেলকে ধন্যবাদ দর্শকদের কিছু বলার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আঁকাবাঁকা দাঁতের সমস্যা এবং এর প্রতিকারে কি করণীয়, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের অতিথি আমাদের অনেকগুলো পরামর্শ কিন্তু দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, যখন একটা পেটে মায়ের পেটে বাচ্চা আসে, তখন যদি আমরা অ্যাজমাটা কন্ট্রোল না থাকে, তখন তাহলে কি হবে? ন্যাচারালি যখন শ্বাসকষ্ট ভুগবে তখন শরীরের অক্সিজেনটা কমে যায়, আপনি জানেন। তো যখন অক্সিজেন কমে গেলে পেটের বাচ্চাটা ছোট হয়ে যাবে, প্রিমেচুর বাচ্চা হবে, প্রিমেচুর সব কিছু ছোটো হয়ে যাবে এবং প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সেই কারণে চিকিৎসকরা সবসময় মাথার মধ্যে রাখেন যে এই একটা হেলদি বেবি ডেলিভারি কীভাবে করা যায় এবং অ্যাজমাটাকে কন্ট্রোল করা যায়। সেই ক্ষেত্রে এখন আমাদের চিকিৎসকরা সুন্দর সুন্দর চিকিৎসা বের করেছেন। আপনি জানেন যে চিকিৎসা বিজ্ঞানে অনেক অ্যাজমার জন্য অনেক মেডিসিন আছে, খাওয়ানোর ওষুধ আছে, ইনহেলার আছে। তো স্পেশালি প্রেগনেন্ট লেডিজের জন্য একটা স্পেশাল রিলিভার ড্রাগ এবং একটা প্রিভেন্টিভ ড্রাগ তৈরি করা হয়েছে, সেটাকে বলা হয় বুডেসোনাইড। আচ্ছা, সেটি শুধুমাত্র প্রেগনেন্সির জন্য, প্রেগনেন্সি এবং বাচ্চাদের জন্য সেফ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।